একটা ম্যাজিক, একটা অদ্ভুত ম্যাজিক, যেটা উত্তম কুমার তৈরি করেছিলেন তার ভিতরে। এবং গুরু কথাটা কিন্তু ওইখান থেকে চালু, না গুরু তোমার শুনে নিয়ে, এবং শর্ট দিতে দিতে উত্তম বাবু হাঁটতে 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 চলে যাচ্ছেন দূরে বারান্দা দিয়ে, তার মেকআপ রুম। শুটিং এখানে আর করা যাবে না। ভেতরে গিয়ে হঠাৎ উত্তম বাবু দেখি আমার হিরের আংটিটা পাঁচিলের ওপরে প্রায় 35-40 জন বক্সাল ছেলে পাঁচিলের উপরে উঠে বসবে। এদের একটাই বক্তব্য, উত্তম কুমারকে দিয়ে দাও। খুব ভালো করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম, এবং দেখলাম যে আমার বেশ কিছু ত্রুটি ছবিতে রয়েছে, কিন্তু উত্তমের অভিনয়ের কোনো ত্রুটি আমি খুঁজে পেলাম না। বিচারক শেষ হচ্ছে, কোন নিটল গল্পের শেষ নেই, সেখানে পরিণতি নেই। বিচারক শেষ হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান দিয়ে, আমার বিচার তুমি কর। তো এইরকম একটা কাজ যিনি করেন 59 সালে, কেন উনি রয়ে গেলেন আজও, তার কারণ হচ্ছে ওর রেঞ্জটা। শুনেছিলাম মানিকবাবু নাকি বলেছেন যে নায়কের পাঠটা উত্তম যদি না করতো তাহলে আমি করতাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইন্ডিয়াতে আর একজনই করতে পারতেন, সেটা হচ্ছে ইউসুফ, দিলীপ কুমার। আর গানের ক্ষেত্রে তো উনি একদম গোড়ার থেকেই ইয়ে করেছেন, মানে গানে উনি প্লেব্যাক করেছেন একেবারে 52 সাল। উনি রোম্যান্স করবার জন্যই যেন জন্মেছিলেন। 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস। 1980 সালে এই মহান তারকা ইহলোক ত্যাগ করে পরপারে যাত্রা করেন। তিনি এমনই একজন শিল্পী ছিলেন, নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যার উপমা তিনি নিজেই। মৃত্যুর এত বছর পরেও আপামর বাঙালি হৃদয় এবং মননে তিনি আজও জীবন্ত। সময়কে জয় করে গ্রহণযোগ্যতাকে প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগান্তরে প্রবাহিত করতে পারা কিন্তু মুখের কথা নয়। আজ উত্তম কুমার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান আমি উপস্থাপনা করছি। চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্স এবং 6 বালিগঞ্জ প্লেস এর এটি যৌথ প্রয়াস। প্রথমেই আলাপ করাচ্ছে বিশিষ্ট প্রযোজক এবং অরোরা ফিল্মস কর্পোরেশনের বর্তমান কর্ণধার শ্রী অঞ্জন বসু। আমার ডান দিকে রয়েছেন দুজন বিশিষ্ট চিত্র পরিচালক, অতনু ঘোষ এবং বীরেশ চট্টোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানের আয়োজক চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্স এবং 6 বালিগঞ্জ প্লেস। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, যে মহানায়ক উত্তম কুমার 1980 সালে উনি পরলোক গমন করেন, তারপরেও আজও তিনি আপামর বাঙালি হৃদয় এবং মননে তিনি জীবন্ত। সহজ করে বলি, নিশ্চয়ই তার ভেতর এমন কিছু ছিল, এমন কোন প্রাণ শক্তি ছিল যেটা তাকে আজও বাঁচিয়ে রেখেছে এবং আরো বহুদিন বাঁচিয়ে রাখবে। একটা ম্যাজিক, একটা অদ্ভুত ম্যাজিক, যেটা উত্তম কুমার তৈরি করেছিলেন তার ভিতরে, তিল করে, ফ্রম জিরো বা ফ্রম মাইনাস টু মহানায়ক টু অমরত্ব। আজকে
আমরাই বলছি যে তিনি অমর হয়ে আছেন। নিশ্চয়ই তার ভেতরে সেই প্রাণ শক্তি ছিল, সেই ম্যাজিক ছিল। ঠিক ঘটনা একেবারেই তাই। এবং এই যে সত্যি উনি চলে যাওয়ার পর আজকে আমাদের 45 বছর আমরা পেরিয়ে এসেছি। আমার প্রথম যেটা মনে হয়, কিছুদিন আগেই আবার নায়ক নতুন করে হলে দেখলো, একটা নতুন প্রজন্ম দেখলো বলতে গেলে, যারা হয়তো তার আগে কোনো উত্তম কুমারের ছবি বড় পর্দায় দেখেনি। তাদের অনেকের সঙ্গে কথা বলে আমি দেখেছি যে তাদের মুগ্ধতার পেছনে একটা মূল কথা যেটা বারবার ফিরে আসছে, সেটা হচ্ছে যে এত আধুনিক অভিনয়। এবার এই আধুনিক অভিনয়ের জায়গাটা যেখান থেকে তৈরি হয়েছিল, যে আমরা যদি দেখি যে উনি যে সময় এসেছিলেন, মানে মোটামুটি 50-এর দশকের গোড়ার দিকে, তার আগে বাংলা সিনেমার যারা নায়ক ছিলেন, প্রমথেশ বড়ুয়া, জহর গাঙ্গুলি, ধীরাজ ভট্টাচার্য এবং এদের দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এদের অভিনয় ধারার মধ্যে একটা সরাসরি প্রভাব ছিল কিন্তু থিয়েটার। কারণ এরা মূলত এসেছিলেন থিয়েটার থেকে। এবং এটা মানতে হবে যে উত্তম কুমারের সেই অর্থে কিন্তু থিয়েটারের সঙ্গে কোনো সংযোগ ছিল না। যেটুকু ছিল একেবারে অ্যামেচার, ওদের একটা পাড়ায় ক্লাব ছিল, লুনার ক্লাব বলে, সেখানে উনি যেটুকু করেছিলেন। এবং সেখান থেকে সরাসরি উনি প্রথম যখন আসেন কাজ করতে, সবাই সেটা বারবার বলেছে যে প্রথম দিকের 48 থেকে 52 যেসব ছবিগুলো খুবই দুর্বল, হয়তো মানে এমন মনে হয়েছে যে এ কি করে পরবর্তীকালে ওই রকম উনি উত্তম বাবু নিজেই বলতেন, উনি তখন অগ্রদূতের ছবিগুলো করছেন, খোকা বাবু, বিভূতি লাহা মেনলি। তো উত্তম বাবু নিজেই বলতেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। একজন প্রোডাকশন ম্যানেজার ছিলেন রমেশ দা বলে, রমেশ বাবু, তিনি আমারও প্রোডাকশন ম্যানেজার ছিলেন। তো রমেশ দা আমাকে গল্প করতো যে উত্তম, পুতুল বলতাম আমরা, ও আমাকে বলতো, রমেশ দা তোরা বৃথাই চেষ্টা করছিস, আমার দ্বারা হবে না রে। তখন রমেশ দা বলতো যে ওরকম বলিস না, খোকা বাবুর মতো লোক তোকে দিয়ে পর চেষ্টা করে যাচ্ছে, বিনা কারণে নয় রে, তুই দেখিস তুই দাঁড়িয়ে যাবি। তো তখন থেকে কিন্তু যে তুই দেখিস তুই দাঁড়িয়ে যাবি, লোকটা কিন্তু করে নিজেকে এক্সপেরিমেন্ট করেছে, নিজেকে। একদমই একদমই চমৎকার। এটা যে এই বিরুদ্ধা ধরিয়ে দিলেন যে এই যে 52 সালে হচ্ছে বসু পরিবার, যেখানে প্রথম উনি নজরে এলেন। হ্যাঁ, এবং 52 থেকে একটা মজার ব্যাপার বলে আমি এই প্রসঙ্গটা শেষ করবো, সেটা হচ্ছে যে তারপরে দুটো ছবি 74 আর হচ্ছে অগ্নি পরীক্ষা। এই 52 থেকে 54 আমরা দেখলাম যে একজন সম্পূর্ণ মানে আধুনিক ফিল্ম অভিনেতা আসছেন, তৈরি হচ্ছেন অদ্ভুত ভাবে। উনি বারবার বলেছেন যে আমার 3 শিক্ষক, একজন হচ্ছেন যিনি ইয়েরই পরিচালক ছিলেন নির্মল বাবু, ওর বসু পরিবার এবং 74-এর দেবকী বসু, এবং তার আগে ক্ষেত্রে উনি কিছুটা প্রশিক্ষণ নিয়েছিলেন সেখান থেকে। তো এইখানে অদ্ভুত হচ্ছে যে 1955 সালে উপহার একটা ছবি, যে ছবিতে একটা সংলাপ আছে, উনি নিজেই বলছেন, সেখানে বলছেন যে আজকালকার ছেলেরা তো উত্তম কুমারকে নিয়ে খুব মত্ত, হ্যাঁ, এবং তার চুলের স্টাইল নকল করে ইত্যাদি। উপহার ছবি পরিচালক হচ্ছেন তপন সিং। কাজে তখনই বোঝা যায় যে মাত্র 3 বছরে তার কতটা প্রতিপত্তি তৈরি হয়ে গিয়েছিল, যে তিনি নিজেকে চরিত্র হিসেবে পাচ্ছেন, এবং তাও কার ছবিতে না, তপন সিংয়ের ছবি। কাজে বোঝা যায় যে ওইটুকু সময় নিজেকে তৈরি করেছিলেন ভীষণ। আর অন্যান্য তোমাদের অরোরা ফিল্মস প্রযোজনা সংস্থায় তো উনি পরপর 3টে ছবি করেছিলেন, যার সেই সময় প্রযোজক ছিলেন তোমার বাবা অজিত বসু। তা তখন তুমি খুবই বোধহয় ছোট ছিলে। আমি তো ছোট ছিলাম,
কিন্তু আমি যদি প্রযোজক হিসেবে বলি তাহলে সেটা হচ্ছে যে তখনকার দিনে প্রযোজকরা কিন্তু কোথাও একটা রিসার্চ করতেন যে কাকে কার মধ্যে আমি যদি যে পয়সাটা ইনভেস্ট করছি তখন একটা ব্যবসায়িক পরিমণ্ডল ছিল, যার সঙ্গে আমি ইনভেস্ট করছি সেই পয়সাটা আমার ফেরত আসবে ছিল। এবং সেই যে যোগাযোগ তখন স্টুডিও সিস্টেম ছিল, প্রত্যেকটা স্টুডিওর আলাদা আলাদা একটা গ্রুপ অফ অ্যাক্টর ছিল। সেইখানে উত্তম কুমার আসছেন। উত্তম কুমারের প্রথম 4টি ছবি বোধহয় ন্যাশনাল সাউন্ড স্টুডিও ছিল মতিলাল থেকে, তাহলে 4টি ছবি ন্যাশনাল সাউন্ড স্টুডিও করলেন, সেই 4টি ছবি চললো না, দর্শক দিল। তারপরে নির্মল বসু পরিবার করলেন, বসু পরিবার থেকে একটা ছেলেই বলি, সে ছেলে তখন নজরে পড়লো প্রযোজক, এর মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, যার জিনিসটা আমি যদি পয়সা ইনভেস্ট করি তাহলে সেই ইনভেস্ট আউটটা ফেরত আসে। কারণ তখন তো মেনলি বাঙালিরা চলচ্চিত্রের মধ্যে যুক্ত ছিলেন, যারা নন বেঙ্গলের বা অবাঙালিরা ছিলেন তারা কিন্তু বাঙালিদের ছত্রছায়াতেই ছিল। তারা নিজেরা কিছু করার আগে এসে জিজ্ঞেস করে নিয়েছিলেন হবে। সেইখানে দাঁড়িয়ে সুকুমার দাশগুপ্ত যখন বললেন যে অররাজ্যে গ্রুপ অফ আর্টিস্ট ছিল, তার মধ্যে ভানু ব্যানার্জি, তার মধ্যে সমীক্ষা, তার মধ্যে অপর্ণা দেবী, এইখানেই নতুন ছেলেটাকে আনবো কিনা শুধু সুচিত্রা সেনই ছিলেন। এবং সুকুমার বাবু যে ছবিটা হলো ওরা থেকে ওদের প্রথম ছবিটা করার পরই ছবিটা সুপারহিট হলো। দ্বিতীয় ছবিটা হলো সদানন্দের মেলা। সদানন্দের মেলা করা সেটাও খুব ভালো, আর্থিক দিক দিয়ে খুব লাভজনক হয়েছিল অন্যান্য ছবির সঙ্গে। এবং উত্তম কুমার কিন্তু তখন যেটা তুমি বলছিলে, উনি কিন্তু তার ভেতর থেকে যে শিক্ষা, যেটা বীরেশবাবু বললেন যে একটা ম্যাজিক, সেই ম্যাজিকটা কিন্তু তার মধ্যে থেকে প্রস্ফুটিত হতে আরম্ভ করেছে। চলে যাওয়ার পরে সবাই বলেছিলেন, তো এই প্রসঙ্গে মনে হলো সত্যজিৎ বলছেন যে আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো উত্তমে, অনেক কিছুর মধ্যে, যেটা হচ্ছে ও সব সময় নিজের ভেতরে থাকতো। শুটিং এ এসে আমি দেখেছি এই করতো না, চ্যাংড়ামো করতো না। অনেকের ক্ষমতা আছে, চ্যাংড়ামো করতে করতে যে একটা বলো রেডি হয়ে গেছে, সকলে নয়। উত্তম কিন্তু খুব কনসিস্টেন্টলি সবসময় গুড হয়ে থাকতো, একটা ভাবের মধ্যে থাকতো, যেটা আশা করা যায় যে সেই চরিত্রের মধ্যে, যে চরিত্রের শট একটু পরেই পরিচালকটাকে দিতে বলবে বলে, এই জিনিসটা উত্তমের আমার বড় ভালো। আরেকটা কথা আমি শুনেছি, সেটা হচ্ছে যেদিন উত্তমবাবু ছবি রিলিজ হতো তখন তো 2টো 5টা 8টা কিংবা 3টে 6টা 9টা উত্তমবাবুর সঙ্গে যারা থাকতেন তারা কিন্তু তখন ছবিটার ব্যাপারে খোঁজ নিতে বেরিয়ে যেতেন এবং উত্তমবাবু খুব অন্যমনস্ক থাকতেন। এবং ছবির যখন রিলিজটা শো টাইমটা শুরু হওয়ার পরে ফ্ল্যাটের পেছনে অন্ধকারে থাকতেন, এবং ওই যখন এসে বলতো না তোমার ছবি নিয়ে নিয়েছে, এবং গুরু কথাটা কিন্তু ওইখান থেকে চালু, না গুরু তোমার ছবি নিয়ে নিয়েছে। তারপরে কিন্তু যে উত্তম কুমার আবার আলোর তলায় আসতেন, সেই উত্তম কুমার কিন্তু অনেক খুশি। সারাদিন শুটিং করে রাত্রি 9টায় যে নিয়ম তারা বসবে, সবই নিয়মিত দেখত। সবসময় একটা ইচ্ছে ছিল আরো ভালো করবো, আরো ভালো করবো, আরো ভালো করবো। আর আমার মধ্যে একটা কমপ্লেক্স ছিল যে আমি তো ইংরেজি জানি না, আমি তো অত পড়াশোনা করিনি, তার থেকে আরো ভালো শিখবার, আরো বেশি শিখবার ইংরেজি মাস্টারমশাই রেখেছিল ইংরেজি শেখার জন্য। অপরিচিত শুটিং এর সময়
রিনাকে বলতেন, রিনা এই এই ওয়ার্ডটার উচ্চারণটা কি হবে, অপর্ণা সেনকে জিজ্ঞেস করতেন। সেই ধরনের কোনো এ ছিল না, ভীষণ জানতে চাইতেন শব্দ। তো একটা লোক একটা সিস্টেমের মধ্যে, একটা আত্মা যেন অনবরত ছটফট করছে, আরো 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 জানবার, আরো ইমপ্রুভ করবার, আরো উপরে উঠবার। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছেও শুনেছি যে ওই রকম একটা ছবির শুটিং এ একটা বোধহয় কবিতা ছিল, তা উনি অন্য একটা ফ্লোরে কাজ করছিলেন সৌমিত্র কাকু, তো তখন ওই ওকে ডেকে পাঠান, ডেকে বলে তুই একবার পড়ে দে, একবার পড়ে দে, এরকম। মানে এই এই জিনিসগুলোই তো একজন শিল্পীকে ওই জায়গায় নিয়ে যায় বিষয় সঙ্গে। বিরুজাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে বেরুজা তুমি তো উত্তম বাবুর সঙ্গে 3টে ছবিতে কাজ করেছো, যেমন ধরো উত্তর ফাল্গুনিতে উনি প্রযোজক ছিলেন, এবং কোমললতার ছবিতে যিনি পরিচালক ছিলেন পরিসাধন দাশগুপ্ত, তাকে তুমি অ্যাসিস্ট করেছো, এবং বনপলাশীর পদাবলীর ডিরেক্টর ছিলেন স্বয়ং উত্তম কুমার, তাকেও তুমি অ্যাসিস্ট করেছো। সেই এই যে 3টে ছবি ওনার সাথে করা, তার অভিজ্ঞতাটা কেমন ছিল একটু বলো। শুটিং ফ্লোরে উনি আসতেন তখন কিরকম, এবং মানে শুটিং শেষ হয়ে গেলে উনি কেমন, কাছ থেকে দেখেছেন? তুমি 3 ছবিতে আমার কাজ 3 ধরনের ছিল। আমার প্রথম সহকারী পরিচালক জীবনের প্রথম দিনের শুটিং, আমি স্টুডিওতে আসলাম রেডি ফেডি হয়ে, এসে শুনলাম আমি ঘন্টা থেকে দেরিতে এসেছি। আমি কখন যে আসতে হয় আমি জানি না। আমি ফ্লোরে গিয়ে ঢুকলাম, ঢুকে তাজ্জব হয়ে গেলাম, দেখলাম একজন মহিলা মোড়াতে বসে আছে, তিনি সুচিত্রা সেন বাইজি পোশাকে, আর একজন বসে আছেন একটু দূরে বিকাশ রায় আর অসিত সেন। আমি জাস্ট ভ্যাবাচাকা, দূরে অজয় বিশ্বাস দাঁড়িয়ে আছে। এই অবস্থায় অসিত সেন বললেন যে, রমা আমার নতুন সহকারী বীরেশ। তো বিকাশদা বললো, শুনেছি তোরা পড়াশোনা করিস, এখানে মধ্যে এলিকায়। তো সুচিত্রা সেন বলল, না না বিকু, তুমি ওভাবে বলো না, তো ছবি করবে, ছবি করবে, হয়তো আমাকে নিয়েও একটা ছবি করলেও করতে পারে। এমন সময় দেখলাম যে সবাই একদিকে ঘুরে তাকালে, এন্ট্রান্সের দিকে। ফ্লোরে ঢুকলেন একজন দীর্ঘদেহী বাঙালি, ধুতি পাঞ্জাবি পরা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, রুক্ষ, কিন্তু সারা মুখে ফোটা 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 বসন্তর মানে স্মল পক্স শুকিয়ে যাবার দাগ। তাই নিয়ে এসে মুচকি হেসে এসে দাঁড়ান। সুচিত্রা সেন বললেন, উঠু, তুই তুই কেন এলি এর মধ্যে? তখন উত্তম বাবু হেসে বললেন, আমার প্রোডাকশন প্রথম দিনের শুটিং, আমি না আসলে তোরাই তো ভুল দেখছিস। অসিত সেন বললেন যে, উত্তম তোমার প্রোডাকশনে কাজ করছে আমার সহকারী বীরেশ। তো উত্তম বাবু বললেন মুচকি হেসে, ঢুকেই পড়লেন শেষ পর্যন্ত আমাকে। এই যে ঢুকেই পড়লেন শেষ পর্যন্ত, এটা আবার অন্য গোল, সেটা আপনার এখানে পরিচয় ছিল, পরিচয় ছিল। তো উত্তম বাবুর প্রোডাকশনে কাজ করা মানে উত্তর ফাল্গুনের ছবিতে আমার কাজ করা, সেটা আমার প্রথম মানে সহকারী জীবনের প্রথম ছবি। কমললতা ছবি, কমললতা ছবি উত্তম সুচিত শরৎচন্দ্রের গল্প। কমললতা হরিসাধন দাশগুপ্ত, তুষারকান্তি ঘোষ তার বাগান বাড়িতে শুটিং, সেখানে বিরাট বৈষ্ণবদের আখড়া করেছে, ওই পুকুরটার চারপাশে শুটিং হচ্ছে, ভীষণ ভাবে গোপনীয়তা মেনটেন করা হয়েছিল। কিন্তু 2 দিন পরে শোনা গেল বাসে বলছে কন্ডাক্টর, শুটিং স্পট, শুটিং স্পট, শুটিং স্পট, চিৎকার করছে, আর হু হু করে লোক চলে আসছে, এবং অচিরে গেট ভেঙে গেল, বেড়া ভেঙে গেল, এবং কাতারে কাতারে মানুষ ভেতরে ঢুকে পড়ে। এবং সব দিতে দিতে উত্তম বাবু হাঁটতে 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 চলে যাচ্ছেন দূরে বারান্দা দিয়ে, তার মেকআপ শুটিং এখানে আর করা যাবে না। ভেতরে গিয়ে হঠাৎ উত্তম বাবু দেখি আমার হিরের আংটিটা,
তোমরা একটা বড় হিরের আংটি পড়তো, সেটা নেই। এবং প্রচন্ড রাশ। আমরা খুব যারা কাজকর্ম করার চেষ্টা করছি তারা উত্তমবাবুকে সামলাবার চেষ্টা করছি, কিন্তু এমন সামলালাম যে তার হিরের আংটিটা হারিয়ে গেল। সেদিনই শুটিং ব্যাক আপ হলো না, আর একটা দিন চেষ্টা করা হলো। পরদিন উত্তমবাবু মেকআপ সেরে বেরোচ্ছেন মেকআপ থেকে, হঠাৎ একটি ছেলে প্রায় হাওয়া উপরে কাঁপতে কাঁপতে কোত্থেকে যেন দৌড়ে এসে উত্তমদার পায়ের উপর পড়ল। দাদা দাদা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, এই যে আপনার আংটিটা। তুমি কে? চলেছে কালকে যখন আপনি হাঁটছিলেন আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আপনার আঙুলটা একটু টাচ করি, স্পর্শ করি, তো সেটা করতে গিয়ে আমি আঙুলটা ধরে ফেলেছিলাম, আমার আংটিটা খুলে এসেছিল, আমি আর সামলাতে পারিনি, ভীষণ ভিড় হয়েছিল। এই যে দাদা আপনার আংটি। তো তারপরে সেদিনই অবশ্য উত্তমদা একটু উৎসবে দিল, ঠিক আছে যাও 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 যাও। ওখানে শুটিং হয়নি। বনপলাশির কথা বলিতে আমি সহকারী ছিলাম, কিন্তু 50% সমস্ত ইনডোর শুটিংটা আমি করেছিলাম। ইনডোর শুটিং যেদিন শেষ হবে সেই দিন হঠাৎ 9:30 পৌনে 10টার সময় উত্তম মেকআপ রুমে রয়েছে, মেকআপ শুরু করবেন। পাঁচিলের উপরে প্রায় 35-40 জন নকশাল ছেলে পাঁচিলের উপরে উঠে বসবে। এদের একটাই বক্তব্য, উত্তম কুমারকে দিয়ে দাও। শুটিং সেই দিনই বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। তখন 50% শেষ হয়ে গেছে। পরবর্তী আমাদের প্রোগ্রাম ছিল কালনা, কাটোয়া, ওই সমস্ত অঞ্চলে বিরাট আউটডোর শুটিং, জানেন, সেখানে আমার যাওয়া হয়নি। এই যে বেকারত্বটা, 2 মাস 2.5 মাস বেকার, উত্তম কুমারকে সামলানো, তিনি কালীগঞ্জে আসছে না, ছবি বন্ধ হয়ে গেছে, আমরা খাবো কি? আমাদের সামান্য মাইনে পাই, আমরা কি করে খাবো? চলছে না। তো ভাবলাম যে বম্বে চলে যাই। কি একদিন উত্তমদা শুটিং করছে, করে অন্য ছবির শুটিং গিয়ে উত্তমদাকে বললাম, দাদা একটা কথা ছিল। বলো দাদা, বম্বে চলে যাই। হ্যাঁ, বাকি বম্বে চলে যাই। বম্বে চলে যায় কি কোনো যোগাযোগ হয়েছে কাজে? একটু মনে হচ্ছে ঋষিদের সঙ্গে কাজ করতে হবে। আরে ভালো তো, যাও। দেখো আমি যে কাজ করি আমার তো প্রফেশন, আমি তো ডিরেক্টর না, আমি তো একটা অভিনেতা। শখ করে ছবিটা ডিরেকশন দিচ্ছিলাম, আমার সহকারী হয়ে কি হবে? তো তুমি যদি বম্বেতে যাও, বিয়া চোপড়ার সঙ্গে একটা কথা হয়েছে, আমাকে দিয়ে বলছে একটা ছবি করাবে, তুমি চলে গেলে আমি বলবো যে আমার অ্যাসোসিয়েট বীরু আছে ওখানে, ওর সঙ্গে যোগাযোগ করুন ছোটখাটো কাজকর্মের জন্য, চলে যাও চলে যাও। তো আমি বনপ্রবাসীর কথা বলি কমপ্লিট না করে বম্বে চলে গেল। আমি ভেবেছিলাম যে আমার নাম টাম বোধ হয়ে আর যাবেন, কিন্তু দেখলাম যে ক্রেডিটটা সহকারী পরিচালক হিসেবে উত্তম আমার নামটা দিয়েছে। যখন নাকি উত্তম কুমার তোমাদের প্রোডাকশনে অভিনয় করেছেন পরপর 3টে ছবিতে, সেই সময় প্রযোজক ছিল তোমার বাবা অজিত বসু। তা বাবার থেকে তো তুমি গল্প শুনেছো নিশ্চয়ই ওনার, তখন তুমি নতুন একদম, এমন কোনো অভিজ্ঞতা হয়েছিল যেটা ওনার খুব মেমোরেবল, যেটা তোমরা শুনে বড় হয়েছে? একটা কথা কিন্তু এখন যারা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত তারা জানেন না, মিউজিক স্টুডিও বা অরোরা স্টুডিও, সেখানে কিন্তু খেলার জায়গা ছিল এবং এখানে ভলিবল খেলা হতো। নিচে আছে আমাদের কোনো ভলিবল খেলা হতো, পুকুরে ওয়াটার পোলো খেলা হতো এবং ক্রিকেট খেলা হতো। এমনকি তখনকার দিনে ফার্স্ট ডিভিশন কালীঘাট ক্লাবও খেলতে হয়। তবু ওখানে কিন্তু আমাদের স্টুডিওতে ক্রিকেট খেলার সময় কিন্তু উনি প্রত্যেক দিনই রাখতেন। আর একটা জিনিস আমাদের স্টুডিও খুব খুব পপুলার ছিল, সেটা হচ্ছে যে
লাঞ্চের পরে বিকেল বেলায় একটা ঘুগনি আর টোস্ট তৈরি হতো। আচ্ছা, সেইটার জন্য কিন্তু অনেক অনেক বাইরের আদিত্যও খেতে আসতে থাকে, চলো একদিন ঘুগনি খেয়ে আসি। তাই ওই যে সুগার সিস্টেম, একটা তার থেকে আত্মীয়তা, একটা 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 যোগাযোগ, সেইটা কিন্তু চলচ্চিত্রকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল তখন, এবং তার সঙ্গে দর্শকও একাত্ম হয়ে যেত। সেইটা থেকে কিন্তু আজকে যে আমরা 118 বছর ধরে রয়েছি, তার বীজটা কিন্তু সেখানে পোতা হয়েছে। উনি যখন গ্ল্যামারের চূড়ান্ত শিখরে আর কি, সেই সময়ও কিন্তু উনি অনেক এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, উপস্থাপন করেছেন, যা সত্যিই বিরল। এক্ষেত্রে একটা সময় অনেকের মুখে শোনা যেত, যখন পরিচালক সত্যজিৎ রায় উনি সান্নিধ্য লাভ করেন এবং পরপর 2টি ছবি করেন, নায়ক এবং চিড়িয়াখানা, তারপরে বা সেই সময় থেকে উত্তমবাবুর অভিনয়ের ধারা কিছুটা পরিবর্তন ঘটেছে। এ ব্যাপারে তোমাদের কি মতামত? যে সময় উনি এসছেন, উত্তম কুমার কাজ করতে শুরু করছেন আর কি, মোটামুটি সেই সময় এই যে আমাদের চলচ্চিত্রের অভিনয়ের যে ধারা, সেটার ভারতে সেটার একটা নতুন যুগ কিন্তু শুরু হচ্ছে। মানে আমি যদি ধরে নিই যে পথের পাঁচালী এবং তার পরবর্তী যে ছবিগুলো, যেরকম আমাদের অপরাজিত, জলসাঘর, পরশ পাথর থেকে অপুর সংসার, এই যে সময়টা, এই সময়টায় এদের যে প্রভাবটা, সেটা হচ্ছে যে আমাদের ইটালিয়ান নিও রিয়েলিজমের প্রভাব, কিন্তু যে অভিনয়টা স্বতঃস্ফূর্ত ভাবে ভেতর থেকে বেরিয়ে আসছে, এবং সেখানে কিন্তু কোথাও কোনো থিয়েটারের প্রভাব নেই, হ্যাঁ, অন্যান্য আর্ট ফর্মের প্রভাব নেই। এটা সম্পূর্ণভাবে একটা আমি বলবো যে সহজাত, সেই স্বতঃস্ফূর্ত একটা প্রয়োগ যেটা অভিনয় ধারার, সেইটা আমরা অদ্ভুত ভাবে উত্তম কুমারের মধ্যে একদম গোড়ার থেকেই দেখতে পাচ্ছি। গোড়ার থেকে দেখতে পাচ্ছি কিভাবে, যে আমি যদি ধরে নিই যে ওই যে বললাম যে উনি পায়ের তলায় মাটি পেয়েছেন বলতে গেলে ওই রকম 54-55 ওই রকম সময়, যে সময় ওর ছবিগুলো লোকে দেখছে এবং প্রযোজকরাও আগ্রহী হচ্ছেন যে ওকে নিয়ে কাজ করা। তার মাত্র 4 বছর পরে 1959, যেটা অন্য দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, কেন সেই বছরে অপুর সংসারও হয়েছে। এবার সেই বছরে উনি বিচারক করছেন, প্রভাত মুখোপাধ্যায়ের পরিচালক। বিচারকে আমরা দেখছি যে উত্তম কুমার একটা ভূমিকায়, যে ভূমিকায় প্রথম কথা হচ্ছে একেবারেই একটা ব্যতিক্রমী গল্প, একদম গতানুগতিকতার একেবারে বাইরে, এবং উনি নিজের থেকে বয়স্ক একটা চরিত্র করছেন। সেই গল্পের মধ্যে তারাশঙ্করের গল্প, এবং সেই গল্পের শেষ, যেটা এখন প্রচুর কথা হয়, যে আধুনিক যে কোনো শিল্প মাধ্যম, সেটার মধ্যে বিমূর্ত ইয়ে থাকবে, ওপেন এন্ড থাকবে ইত্যাদি। বিচারক শেষ হচ্ছে কোন নিটোল গল্পের শেষ নেই, সেখানে পরিণতি নেই। বিচারক শেষ হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান দিয়ে, আমার বিচার তুমি কর। তো এইরকম একটা কাজ যিনি করেন 59 সালে, তারপরে দেখুন তিনি মৃণাল সেনের প্রথম ছবি রাজপুর করেছেন, হ্যাঁ, তিনি যতুগৃহ প্রডিউস করেছেন তপন বাবুর সঙ্গে। এই সমস্ত কিছু যত উনি পেরিয়ে আসছেন, ওর লক্ষ্য কিন্তু যে আমি সিনেমার অভিনয়ের যে উৎকর্ষতার জায়গা, সেই জন্য ওই যে বিরুদা বললেন যে রাত্রিবেলা গিয়ে ছবি দেখছেন, উনি সেই সময়ের মানে ইউরোপিয়ান ছবির যে প্রভাব, সেইগুলোকে লক্ষ্য করছেন। এবং সেইখানেই আমার মনে হয় আপনার যে তোমার প্রথম প্রশ্ন ছিল যে কেন উনি রয়ে গেলেন আজও, তার কারণ হচ্ছে ওর রেঞ্জটা। যে মানুষটা ফিল্ম অ্যাক্টিং এর একটা চূড়ান্ত মানে পরিণত উন্নত জায়গাকে ছুঁয়ে ফেলছে অনায়াসে, সে নায়ক করছে, সে অপরিচিত করছে, সে এখানে পিঞ্জর করছে, হ্যাঁ, সেই মানুষটি আবার বাণিজ্যিক ধারায় একটা অন্য অভিনয়ের জায়গায় যাচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে যে ওর মধ্যে ম্যানারিজম আছে ইত্যাদি। উনি কিন্তু ইচ্ছাকৃত ভাবেই করছেন, কেন সেখানে তিনি একটা বহুজন স্বীকৃত একটা জায়গায় তিনি ছবিটাকে নিয়ে যেতে চাইছেন, সেই অভিনয়টা তখন করছেন। এবার এইটার মধ্যে থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে বেরিয়ে আসে, যে ওর যে মর্যাদাটা ওর পাওয়ার কথা ছিল, সেটা নানান কারণে আমাদের কতগুলো
মানে বিচারের নির্দিষ্ট কতগুলো পন্থা আছে। প্রথম হচ্ছে সে খুব উচ্চ শিক্ষিত কিনা, পুঁথিগত বিদ্যার জায়গা থেকে উনি ছিলেন না, উনি থিয়েটার থেকে আসেননি, উনি খুব প্রোগ্রেসিভ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেননি। এইসব কারণেই কোথাও একটা ওকে ওর যে অভিনয় ধারাটাকে স্বীকৃতি দেয়া হয়নি, এবং সেখান থেকে বারবার বলা হয়েছে যে ওর তো নবজন্ম হলো নায়ক করার পর ইত্যাদি। নিজে বলেছেন ইন্দ্রপুরীতে যে শোকসভা হয়েছিল, প্রথমেই উনি বলেছেন যে আমার অনেক খুঁত খুঁজে পাই, কিন্তু ওর কোনো খুঁত খুঁজে পাই না, এবং ওই রকম মাপের একজন মানুষ তিনি বলছেন। উনি বললেন যে ছবির মানে নায়কের 8 বছর পরে আমি ছবিটা দেখলাম, একদিন খুব ভালো করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম, এবং দেখলাম যে আমার বেশ কিছু ত্রুটি ছবিতে রয়েছে, কিন্তু উত্তমের অভিনয়ের কোনো ত্রুটি আমি খুঁজে পেলাম না নায়কের 8 বছর পরেও। এবং ওইখানেই বিরুদ্ধে আরেকটা কথা উনি বলছেন যে উনি যত ছবি করেছেন হয়তো হাতে গোনা কয়েকটা ছবিতেই ওর ওই অভিনয়ের উৎকর্ষতা পাওয়া যাবে, এটা ঠিক। বেশিরভাগ ছবি হয়তো হারিয়ে যাবে যে সেই ছবিগুলোর মধ্যে ওইটা নেই, কেন সুযোগ অভিনেতা তো পরিচালকের মাধ্যম, এটা সিনেমা, তো সেইখানে অভিনেতার তো সুযোগ থাকে না, সেই মাধ্যমটা এমনই যে চিত্রনাট্যকার পরিচালক সবাই মিলে ওই আধারটা তৈরি করে দেন যেখানে ওইরকম পরিণত অভিনয় হতে পারে। এবং মানিকবাবু নিজে বলেছেন যে উত্তমের খুব দুর্ভাগ্য, কিন্তু সবটা ভাবেই বলতেন যে সেই ধরনের পরিচালকও খুব একটা পায়নি। ছবি করেছে, 4টা ছবি করেছে, কিন্তু কজন সেই ধরনের পরিচালক পেয়েছে। একটা গল্প শুনেছি, যদি বলো তো বলতে পারি। তখন নায়ক চিড়িয়াখানা হয়ে গেছে। একদিন 21 বিকেলে ওই যে সমস্ত স্টুডিও চত্বরে 3জন 4জন মিলে গল্প হতো না, 4টে 4:30 সময়। তো উত্তম বাবু সেদিন গল্প করছিলেন দুজনের সঙ্গে দাঁড়িয়ে বিকেল বেলায়, আর সত্যজিৎ বাবুর যে চিফ অ্যাসিস্ট্যান্ট সে হঠাৎ আসছিল এদিক থেকে। তো হঠাৎ দেখলো যে উত্তম বাবু রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মানে তো আমরা বলে ওরে বাবার বাবা আবার রয়েছে, ও পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে বেরিয়ে যেতেই হবে। উত্তম বাবু ঠিক দেখেছে, প্রথম বলে কোনো শোন, ও তাতে বলে দাদা বলুন, ওকে তোর গুরুকে গিয়ে বলিস আমাকে যদি একটা চাকরের পাঠও দেয় আমি করবো, তুই একটু বলবি তো তোর গুরুকে? বলে হ্যাঁ দাদা বলে পাশ কাটিয়ে তখন চলে গেছে। এটা আমিও একটা গল্প শুনেছি এইরকমই, যে ওই সেই সময় ভীষণ লোডশেডিং হচ্ছিল স্টুডিও পাড়ায়, এবং দেখা করতে গিয়েছিলেন জ্যোতি বসু সঙ্গে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং গিয়ে ওরা ওই বিষয়ে বলবেন। তো আমাকে সৌমিত্র কাকু গল্প করেছিলেন যে উত্তম বাবু এসে প্রথমে সৌমিত্র বাবুকে তোলেন এবং তারপরে সত্যজিৎ রায়কে তোলেন, এবং তুলে যান আর কি ওর কাছে। তো সেই যেতে যেতে বললে যে উত্তম দা একবার বললে যে আমাদের দুজনকে নিয়ে একটা কিছু, বাবা বললে মুশকিল হচ্ছে, তোমরা এমন একটা বয়সে রয়েছো যে বয়সটায় না তোমরা নায়ক হতে পারো, আবার না তোমরা খুব বয়স্ক কিছু হতে পারো, একটু সময় দাও তারপরে দেখি, নিশ্চয়ই ভাববো। এইরকম চমৎকার, মানে এইগুলোর থেকেই একটা জিনিস বোঝা যায় যে একটা মানুষ তার সমস্ত সত্তাটা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছে। এত বড় একজন মহান তারকা তিনি কিন্তু বলিউডে গিয়ে সফল হতে পারলেন না। তোমরা একটু কি মনে করছো কেন? যাই হোক, একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে সময় উনি গিয়েছিলেন, মানে আমরা যদি ধরে নিই যে অমানুষ ছবিটা ভালো সফল হয়েছিল সেদিক থেকে, কিন্তু বাকি ছবিগুলো হয়নি, এবং ওর নিজের প্রযোজনার ছবিটাও তো একেবারেই মুখ থুবড়ে পড়েছিল, ছোটি সি মুলাকাত। যেটা আমার মনে হয় যে সেই যে সময় উনি গিয়েছিলেন 70-এর দশকের ওই সময়, সেই সময় কিন্তু উনি এখানে খুব উল্লেখযোগ্য কিছু কাজও করেছেন, যেরকম যদুবংশ 74 সাল, পার্থপ্রতিম চৌধুরী পরিচালক,
যে সময় উনি গেলেন সেই সময় হিন্দি ছবির ধারাটাও পাল্টাচ্ছে, বদলাচ্ছে। সেখানে ওই কোথাও একটু অ্যাকশন, একটু ওই মানে আমি বলবো না তখনই ওই অ্যাংরি ইয়াং ম্যানের শুরু হয়েছে, কিন্তু কোথাও একটা অ্যাকশন নির্ভর এইরকম হচ্ছে। এবং উনি নিজে করেওছেন, দেশপ্রেমিক বলে একটা ছবি করেওছেন, যেটা উনি কেন অভিনয় করেছিলেন সেটা সেই সময়টায় ওর কিছু এখানে কিছু ছিল, যেখানে উনি কলকাতায় থাকতে চাইছিলেন, অন্য জায়গায় গিয়ে থাকতে কতগুলো সমস্যা ছিল, সেখান থেকেও উনি গিয়েছিলেন। এবং সেই যাওয়াটা আমার কাছে খুব একটা উল্লেখযোগ্য নয়, কারণ আমার মনে হয় যে বলরাজ সাহানি একমাত্র যিনি হিন্দি ছবিতে প্রথম ফিল্ম অভিনয়ের ধারার যদি আমি ধরে নিই প্রবর্তক, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে উত্তম কুমার তারই উত্তরসূরি, এতটাই উল্লেখযোগ্য ওর জায়গায়। এবং এটা আমি দক্ষিণ ভারতেও অনেকের সঙ্গে কথা বলেছি, তারা অনেকে আমাকে বারবার বলেছে যে এটা খুব সত্যি কথা। তার কারণ ওই যে একটা মানে ইনটুইটিভ স্পন্টেনিয়াস যে একটা আউটপোরিং অফ দ্য সোল বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আমরা ওর মধ্যে পেয়েছি। সর্বশ্রেষ্ঠ জুটি হলো উত্তম সুচিত্রা। আজকে সুচিত্রাহীন উত্তম কুমার কি এতটা উচ্চ পর্যায়ে পৌঁছাতেন আদৌ পারতেন? কি বলবেন? উত্তম সুচিত্রা কিন্তু প্রথমেই ওরা থেকে ছিলেন সদানন্দ মেলায়, সেটা কিন্তু তখনকার যে পরিচালক সুকুমার দাশগুপ্ত উনি দুজনকে সিলেক্ট করেছেন। তখন কিন্তু দুজনেই ঠিক অতটা একটা পরীক্ষা ছিল যে এদের দুজনকে এই পেয়ারটাকে দর্শক নেয়, কারণ তখন দর্শক ওরিয়েন্টেড ফিল্ম তৈরি হতো, গল্পটাও বাঁচাতো সেইভাবে যেন সেটা দর্শকের আমোদনের একটা উপাদান। আমি যে গল্পগুলো শুনেছি, উত্তম বাবু সে কিন্তু অনেকটাই হেল্প করেছিলেন ভানুবাবু। যে ধরনের গল্প দুটোতেই আপনি তোমরা যদি সদানন্দ মেলাতে দেখেন, সদানন্দ মেলাতে উত্তম কুমার সুচিত্রা সেন আলাদা যখন কোনো সিকোয়েন্স থাকতো, তখন কিন্তু সেটা অন্য আর্টিস্টরা হেল্প করতো। সেইটা থেকে ওরা কিন্তু ছবি বিশ্বাস বা অপর্ণা দেবী এরা কিন্তু ওদের অ্যাজ এ গাইড ওদের হেল্প করতেন, যেটা এখন হয় কিনা আমি জানি না। এবং যদি কোনো অসুবিধে তো ডিরেক্টরকে ওরা বলে দিতেন বা আর্টিস্টদের বলে দিতেন, বাবা তুমি এরকম ভাবে করো, কারণ তারা যখন নিজেদেরকে অভিনয় করতেন তার সেই ছন্দটা আছে কিনা সেটা কিন্তু তারা বুঝতে পারছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ওই মানে উত্তম বাবুর সময় যারা ওর সব সহ অভিনেতা ছিলেন তারাও কি মানুষ, তুলসী চক্রবর্তী, মঞ্জু দে, হ্যাঁ, কালী ব্যানার্জি, ওদিকে আমাদের কি বলে ভানু বন্দ্যোপাধ্যায়, এটা প্রত্যেকে মানে তার আগের থেকেই আমি বলছি যে জওহর গাঙ্গুলি যারা ওর খুব কাছের মানুষ ছিলেন, এবং যেটা অঞ্জনদা বলছেন যে এরা অসুখ বরণ, হ্যাঁ, এরা এতটাই মানে ওকে করে রেখেছিলেন। আমার অবশ্য সবসময় মনে হয় যে উত্তম কুমার সুচিত্রা সেন একটা কম্পোনেন্ট অফ উত্তম কুমার, মানে উত্তম কুমার নিজে একটা বিরাট বট গাছের মতো, সেটার একটা সেগমেন্ট খুব উজ্জ্বল এবং গ্লোরিয়াস একটা সেগমেন্ট হচ্ছে উত্তম সুচিত্রা, এবং সেটা রোমান্টিক ফিল্মের যুগ 60-এর দশকটা। তাই একটা সময় শোনা গিয়েছিল, সত্যি মিথ্যে জানি না, ম্যাডাম মানে সুচিত্রা সেন নাকি বলেছেন যে আমার নাম আগে কমের নাম আগে দিতে হবে, উত্তম সুচিত্রা বললে চলবে না, সুচিত্রা উত্তম। সেটা শুনে উত্তম বাবু নাকি একটু সামনে রেখেছিলেন, তারপরে বলেছিলেন যে রমা বলছে বিয়ে দাও, মানে সেরকমই তো শোনা যায় মহানায়ক বলে কথা। এই তো মহানায়ক, মহাতারকা, কিন্তু কতটা অভিনেতা হয়ে উঠতে পেরেছেন? বিরাট অভিনেতা, এক কথায় আমি বলতে চাই। এটা তো মানে মহানায়ক তো একটা জনপ্রিয়তার নিরিখে ওর মতো জনপ্রিয়তা, ওই যে বিহুদা গল্প করলেন, আমিও শুনেছি সেই নায়কের প্রিমিয়ার ইন্দিরা সিনেমায় সে এত লোক যে সেই প্রায় মানে উনি আগে সকালবেলা বলেও ছিলেন সেই কথা যে আমি গেলে
সত্যজিৎ রায়কে বলেছিলেন যে আমি গেলে তো একটা ভীষণ বহু লোকের ইয়ে হবে, সেটা তো উনি বলেছিলেন না তুমি এসো, এ কি কথা, তোমার ছবি তুমি কেন আসবে না। এবং তারপর তো সে তুমুল কাণ্ড হয় ইন্দিরা সিনেমার। এত জনপ্রিয়তার মানে ওর ছিল, যেটা সেই সময়ও সত্যি তারকাদের দেখাও যেত না, সেই কারণেও সেটা ছিল। কিন্তু এর বাইরে উনি অভিনেতা হিসেবে যে প্রথম সারির ছিলেন সেইটাই মানে আমি তো অগ্নিশ্বরে সুচিত্রা সেন ছিলেন। হ্যাঁ, আরো অনেক ছবি মানে অনেক ছবি যে ছবিতে উনি আলাদা করে মানে যদি আমরা সেইভাবে ধরি তাহলে কিন্তু ওর সব থেকে উল্লেখযোগ্য ছবি যদি আমি বিচারক থেকে ধরি, বিচারক অরুন্ধতী দেবী, ঠিক আছে। তারপরে আমি যদি আসি অপরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায় অপন্যাসে। তারপরে আমি যদি আসি যদুবংশতেও শর্মিলা ঠাকুর অপন্যাসে। তারপরে আমাদের এখানে পিঞ্জর অপন্যাসে, যে ছবিগুলো ভীষণ উল্লেখযোগ্য ছবি ওর অভিনয়ের জায়গা থেকে, সেখানে নেই। কাজে ওটা একটা আলাদা কম্পোনেন্ট এবং সেটাও খুব উজ্জ্বল। সপ্তপদীর ওই জায়গাটা, ওথেলোর যে জায়গাটা, হ্যাঁ, যে ভাবাই যায় না যে মোরে এবং ডেসডিমোনার ওটা করছেন উৎপল দত্ত এবং জেনিফার ক্যাম্পবেল। এবং সেইটা মানে উৎপল দত্ত কিন্তু বারবারই এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেছেন যে এটা কি হবে, এটা কি শেষ পর্যন্ত উতরবে এইরকম। এবার উনি নিয়ে গিয়ে উনি সেটাকে এমন জল করে ফেললেন একেবারে, যার ফলে ওই রকম একটা সত্যি শেক্সপিয়ারের ওল্ড ইংলিশ সেটাকে ওই রকম ভাবে বলা স্বীকার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, একেবারে। তো সেইটা তো ছিল। আর তাছাড়া ওর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় অসাধারণ, সেটা হচ্ছে গানে লিপ দেওয়া। উনি নিজে গাইতেন প্রথম জীবনে, তো উনি গান শেখানোর ইয়েও করেছেন। এবং পরবর্তীকালে আমি সৌমিত্রর কাছে শুনেছি যে উনি স্কুল নিয়ে আসতেন, এনে ওইখানে চালাতেন, মানে ওর একটা টেপ রেকর্ডার ছিল, তাতে উনি ওই গান নিয়ে আসতেন, এনে চালিয়ে ইয়ে করতেন। প্রত্যেকটার পেছনে মানে একটা ওই চেষ্টা, এবং আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। আর লক্ষ্যগুলো সেটা মানে সিনেমা বাছার মধ্যেই হোক, যে সিনেমা উনি প্রযোজনা করছেন সের মধ্যে হোক, নতুন পরিচালকদের পাশে থাকা হোক, সমস্ত দিক থেকে উনি কিন্তু আমার মনে হয় একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যে কারণে ওর এই মহানায়কের থেকেও উঁচু হচ্ছে ওর অভিনেতা সত্তা। শুনেছিলাম মানিকবাবু নাকি বলেছেন যে নায়কের পাঠটা উত্তম যদি না করতো তাহলে আমি করতাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ ইন্ডিয়াতে আর একজনই করতে পারতেন, সেটা হচ্ছে দিলীপ কুমার। ওনার অভিনয়ের দিক ছাড়া উনি তো নিজে একজন ডিরেক্টর ছিলেন, প্রডিউসার ছিলেন, সুরকার ছিলেন, নিজের সঙ্গীত শিল্পীও ছিলেন, আবার লেখালেখিও করতেন, চিত্রনাট্য সংলাপ। এইদিকে উনি কতটা সফল হতে পেরেছিলেন বা কতটা উল্লেখযোগ্য ওনার সেই কাজগুলো। বনপ্রবাসী পদাবলী ছবিটা কিন্তু অত্যন্ত ভালো ছবি হয়েছিল। তোমরা যারা সমালোচক, তোমরা যারা চলচ্চিত্র বিশেষজ্ঞ, তাদের কথা আমি জানি না, কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল এবং উত্তমদার কাজ খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তবে পপুলার সিনেমা, শর্টগুলো যা নিয়েছেন, যে শর্ট অন্য পরিচালক নিতে পারেননি, হয়তো সবসময় বলতে পারতেন না যে শর্টটা এইভাবে না, ওইভাবে না, সেই শর্টগুলো মনের আনন্দে তিনি বনপলাশী পদাবলী পেয়ে গেছেন। অদ্ভুত সুন্দর কাজ করেছে। আর গানের ক্ষেত্রে তো উনি একদম গোড়ার থেকেই ইয়ে করেছেন, মানে গানে উনি প্লেব্যাক করেছেন একেবারে 52 সাল থেকে। সেই ছবিতে অসিত বরণ ছিলেন নায়ক, উনি প্লেব্যাক করেছেন। এবং সবসময় মনে হতো তিনি যে কাজগুলোই করেছেন, অন্য কাজগুলো আমি বলছি পরিচালক প্রযোজক, ওই তো শুনলাম আমরা বিরুদার কাছে যে প্রযোজক বলে তিনি প্রথম দিন পৌঁছেছেন, যে সেটে চলে গেছে। আমার মনে হয় ওর মধ্যে এই একটা যত্ন, এগুলো এমন ভাবে ছিল পুরো মানে সত্তার মধ্যে, যেটাই করেছেন উনি ভীষণ মানে গভীর নিষ্ঠার সঙ্গে। অভিনেতা উত্তম কুমার তো ফ্লোরে আসতেন
এবারে মেকআপ রুমে আসছেন 9:45, সকাল 8টার সময় পৌঁছে দেখি নিজের স্ত্রীকে ঘুরে বেড়াচ্ছেন। সকাল 8টায় কেউ আসেনি, ক্যামেরাম্যান কানাইলে পর্যন্ত আসেনি, উনি একা ফ্লোরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কি শট নেবেন, কোথায় নেবেন, কোথেকে যাবেন, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। শট শুরু হবে 10টায়, উনি 8টার সময় চলে এসছেন। উত্তম কুমার, পরিচালক উত্তম কুমার। আর অভিনয়টার ওর যে ওই উৎকর্ষতার জায়গায় উনি পৌঁছেছিলেন, কারণ উনি সিনেমার ল্যাঙ্গুয়েজটা বুঝেছিলেন। আমি একটা ছোট্ট কাজ করেছিলাম সুপ্রিয়া দেবীর সঙ্গে। এবার সুপ্রিয়া দেবী আমায় গল্প করেছিলেন যে আমি ওই পড়ছি, লেখা পড়ছি, চিত্রনাট্যটা পড়ছি, করছি, দিয়ে বললে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে আমি একটু পরে বললাম যে কি কিছু ভুল হচ্ছে? বলে না, আমার সম্পর্কে তোমার যে ধারণাটা ওটা দরজায় ভেঙে গেছে, ওই শটটা হয়নি এখন ওটাকে আঁকড়ে ধরে এখানে থেকো না, ওটা কিন্তু আমার বলাতেই তোমার ভেঙে গেছে। তো এর থেকে পরিষ্কার সিনেমার শট বোঝার লোক কোথায় আমরা? বাঙালিরা কতদিন উত্তম বাবুকে মনে রাখবে বলে তোমাদের মনে হয়? কবি বলো। আমার মনে হয় উনি যে জায়গায় আছেন, মানে সেটা অনেকগুলো কারণ। আমি প্রথম কথা বলবো যে প্রথম উনি যখন এসছেন, ওর প্রথম ছবি 52 সালে, তো তখন সবাক বাংলা চলচ্চিত্রের বয়স মাত্র 20 বছর, সিনেমার বয়স হচ্ছে তখন মাত্র 57 বছর। তো এইরকম সময় উনি এসছেন এবং একদম দ্য বেস্ট অফ কোয়ালিটিস যেগুলো থাকার কথা একজন ফিল্ম অ্যাক্টরের, আমি যদি শুধু ফিল্ম অ্যাক্টর হিসেবেই ধরি, তাহলে সেইগুলো ওর ছিল। এবং সেই যে জায়গাটা তৈরি হয়েছিল তার সঙ্গে ওর একটা তুমুল আকর্ষণ, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে ওর তুমুল জনপ্রিয়তা, ওই যে জায়গাটা ওর তৈরি হয়েছিল, আমার মনে হয় এটা আবার করে নতুন করে কারুর ক্ষেত্রে হওয়া সম্ভব বলে আমার। আর একটা জিনিস স্বীকার করতেই হবে, ওর বাঙালি ধুতি পাঞ্জাবি করা চেহারা, আমি কথার অত মিষ্টি চেহারা, অত মিষ্টি পুরুষ, এবং একটা মেয়েকে যখন উনি থুতনির নিচে এইভাবে হাত দিয়ে ধরছেন, মনে হচ্ছে একটা ফুলকে তুলে ধরলেন। রোম্যান্স করতে এত মানানো খুব কম নায়ককে দেখে। একটা মেয়েকে এমন ভাবে নিয়ে নেয়, উনি রোম্যান্স করবার জন্যই যেন জন্মেছিলেন অন দ্য স্ক্রিন। এবং সেই কারণটার জন্যই যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন উত্তমবাবু জনপ্রিয়তার ওই শিখরেই থাকবে। তো আজকের দিনে রিয়ান ছেলে মেয়েগুলো পর্যন্ত উত্তম কুমারকে পছন্দ করে। তবে কি বাংলা এবং বাঙালি শেষ আইকন উত্তম কুমার? কি বলবো, সিনেমার জায়গা থেকে ওই যে জায়গাটা, আইকন কথাটা একটু জেনারেলাইজ করে ফেলা, কিন্তু আমি বলছি যে যে জায়গাটায় ওর রয়েছে সেই জায়গাটা এমন একটা ইউনিক জায়গা, ওটা আর কেউ করাটা কিন্তু প্রায় অসম্ভব আমার কাছে। আরে বাঙালি যতদিন আছে দেখে না কতদিন আছে, থাকবে। প্রচন্ড দান করতেন। আমার যখন বেকারত্ব, পলাশি বন্ধ হয়ে গেছে, আমাকে গোপনে হাতে মাসের মাইনেটা বুঝে দিত, 2 মাস এরকম দিয়েছে। তো মস্ত বড় কথা, একবারে স্বয়ং যাকে দিয়েছেন তিনি বলছেন, এর থেকে বড় তো গায়ে কাঁটা দেয়। আমাদের তো সময় এগিয়ে চলেছে। উত্তম কুমার এমন একজন মহিরু, তাকে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। আজ তার প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রণাম আমাদের রইল। আমি কৃতজ্ঞ তোমরা আজকে আমার এই অনুষ্ঠানে যোগদান করেছো।